আমি পদ্মজা, পর্ব ৬৮। লেখিকা ইলমা বেহেরোজ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। শেষ রাতে আমির পাতালপুরিতে ফিরে এলো। তৃষ্ণার্ত কণ্ঠে পানি পান করে সে রাফেদকে বলল, নতুন মেয়ে তিনটিকে খাবার দাও। চিৎকার চেঁচামেচি করলেও মারধর করবে না। রাফেদ জবাব দিল, চিন্তা করবেন না, সব নিয়ন্ত্রণে রাখবো। আমি শূন্য প্রতিধ্বনি দ্বিতীয় ঘরে গিয়ে বসল। মজিদ বললেন, আমরা তাহলে যাই। আমি নীরব। তার কুঞ্চিত ভুরু গভীর চিন্তায় ইঙ্গিত দিচ্ছে। একটা সিগারেট ধরালো সে। খলিল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, ওই সেরিটা এখন কি করবি? আমি শীতল কণ্ঠে উত্তর দিল, এটা আমার ব্যাপার। তারপর উচ্চস্বরে ডাকলো, আরভিদ। মুহূর্তের মধ্যে ছুটে এলো আরভিদ। আমির বলল, বাড়ির পিছনে যাও, লতিফা যা দিবে নিয়ে আসবে। আরভিদ দ্রুত বেরিয়ে গেল। সে চেয়ারে বসে মজিদকে উদ্দেশ্য করে বলল, যেতে চাইলে যান, দাঁড়িয়ে আছেন কেন? শফিক আসেনি? খলিল জবাব দিলেন, রিদুর কাছে গেছে। তারপর মজিদকে বললেন, চলেন ভাইজান, বাড়িতে যাই। সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনার প্রিয় চরিত্রদের সাথে আর দেখা হবে না। ভাবছেন ফাজলামো করছি? একবার ক্লিক না করেই দেখুন। পস্তাতে হলে কিন্তু আমরা দায়ী থাকবো না। গল্পের মায়াজাল থেকে বাঁচতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। ক্লান্ত শোনাচ্ছে পদ্মজার কণ্ঠ। ঢাকার অফিসে গোডাউনে কতবার গিয়েছি, পণ্য দেখেছি, মেনু দেখেছি, কোথাও তো কোনো মিথ্যা মনে হয়নি। আমিরের সত্যি ইম্পোর্টের ব্যবসা আছে, ও কখনোই কোনো কাঁচা কাজ করে না। পদ্মজার কণ্ঠে দুঃখের সুর বাজলো। আর আমার মেয়ে, আমার ৩ মাসের মেয়েটাকে কে খুন করেছে? বাবলু? এই প্রশ্নে থমকে গেল রিদওয়ান। পদ্মজার চোখে অধীর আগ্রহ, উত্তরের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই টোকা পড়ল দরজায়। একটা চেনা মুখ ঘরে প্রবেশ করলো। রিদওয়ান হেসে বলল, আরে শফিক, এই শেষ রাতে? শফিক ভেতরে ঢুকে পদ্মজার দিকে তাকালো। তার উস্কো খুস্কো চুল, চোখ দুটি কেমন ভয়ার্ত। সে রিদওয়ানের দিকে ফিরে জিজ্ঞেস করলো, আমিরের বউ এখানে কেন? একেও কি এই পথে নামাবি নাকি? রিদওয়ান বলল, নিজেই চলে এসেছে। কি হয়েছে? থানায় কি কোনো গন্ডগোল? তোরা কি আজমপুর থেকে কোনো মেয়েকে এনেছিস? ওখানকার মাতব্বর মামলা করেছে, তার মেয়ে উধাও। লোকটা বড় লোক, ওইসব মোটা টাকার মালিকদের ব্যাপার তো জানিসই। আশেপাশে সব এলাকায় খোঁজাখুঁজি চলছে। কাল অলন্দপুরেও পুলিশ আসবে, সাবধানে থাকিস। পৃথিবীর সব ঝামেলা একই সঙ্গে এসে জুটল। শফিক গোপে হাত বোলাতে বোলাতে পদ্মজার পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখল। মসৃণ ফর্সা পা দুটো তার নজর কাড়ল। আলতো করে শুয়ে দিয়ে বলল, খুব সুন্দরী, এত কাছ থেকে আজই প্রথম দেখলাম। শফিকের স্পর্শে আগুন জ্বালিয়ে দিয়ে পদ্মজার দেহে গর্জে উঠল সে, আমাকে ছোঁয়ার সাহস করবি না। রিদওয়ানের ঠোঁটে চাপা হাসি। শফিক অবাক হয়ে রিদওয়ানকে বলল, তেজ দেখেছিস? আমি সামলাই কি করে? রিদওয়ান হাসছে। পদ্মজার কাছে যাওয়ার সাহস তার নেই। আমিরের দুর্বলতায় অন্য কেউ হাত দিচ্ছে দেখে তার শান্তি লাগছে, উপভোগ করছে। এর মধ্যে শার্টের বোতাম খুলতে শুরু করেছে শফিক। তার চোখে মুখে উত্তেজনা। শিকারীর মতো রসিয়ে রসিয়ে সে এগিয়ে যাচ্ছে পদ্মজার দিকে। এত সুন্দর মেয়ে হাতছাড়া করা যায় না। যেহেতু মেরেই ফেলা হবে, একটু উপভোগ করে দেখি, কি বলিস? ধুকপুক করছে পদ্মজার বুক। শেষমেশ তার ইজ্জতের ওপর হাত পড়বে। মুক্তির জন্য ছটফট করতে লাগলো সে। বাধা অবস্থায় উল্টো হয়েছিল সে। শফিক এসে এক ঝটকায় তাকে উল্টো থেকে সোজা করে দিল। আর মসৃণ পাতলা পেটের অংশ উন্মুক্ত হয়ে পড়তে শফিকের লোলুপ দৃষ্টি গায়ে ছুরি চালানোর মতো লাগলো। শরীরের প্রতিটা লোমকূপ বিদ্রোহী করে উঠল। শফিক উল্লাসে বলল, আরে ভাই, এমন সুন্দর মেয়ে মানুষ তো দুটো দেখিনি। আমিরের উচিত ছিল আমাদের সঙ্গে ভাগ করে নেওয়া। একাই ৬ বছর। বলতে বলতে থেমে গেল সে। তুই কি এখানে থেকে বসে দেখবি? দেখলে দেখতে পারিস। শফিক ঝুঁকতে পদ্মজা চেঁচাতে শুরু করলো। একদলা থুতু ছুড়ে দিল শফিকের মুখে। রাগে বিস্ফোরিত হলো শফিকের চোখ। প্রবল আক্রোশে পদ্মজার আহত গালে থাপ্পড় বসালো সে। পুরনো ক্ষতস্থানে চামড়া ছিঁড়ে বেরিয়ে এলো রক্ত। যন্ত্রণায় কাঁপতে শুরু করলো পদ্মজার শরীর। তীব্র বেদনায় মুখ থেকে বেরিয়ে এলো আর্তনাদ, আম্মা। ঠিক সেই মুহূর্তে শুনতে পেল দ্রুত পদক্ষেপের শব্দ। কেউ ছুটে আসছে এদিকে। আমিরের উপস্থিতি টের পেয়ে ভয়ে ছিটিয়ে গেল রিদওয়ান। দ্রুত চেয়ার ছেড়ে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। যদি জানতো আমির এখানে, তাহলে শফিককে কখনোই পদ্মজার গায়ে হাত দিতে দিত না। শফিকও তো কিছু বলল না। তার আশঙ্কায় সত্যি হলো। আমির ঘরে ঢুকলো। পদ্মজার কান্নার শব্দ শুনেই সে ছুটে এসেছে। যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়। আমিরকে দেখে শফিক হাসি মুখে বলতে শুরু করলো, আমির, এই বউ তো।
কথা শেষ হওয়ার আগেই মিলিয়ে গেল হাসি, থেমে গেল জবান। পাগল প্রায় আমি টিপে ধরল শফিকের গলা। সুযোগ বুঝে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল রিদওয়ান। পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সে। শফিক কিছু বুঝে ওঠার আগে আমির ছুরি দিয়ে একটানে শফিকের গলার রক কেটে ফেললো। রক্ত ছিটকে পড়লো পদ্মজার ওপর। আমির দম বন্ধ করে বিকারগ্রস্ত খুনির মতো ছুরি দিয়ে শফিকের দুই চোখে পেটে বুকে আঘাত করলো। শফিকের দেহটা দুহাতে ধরে ছুঁড়ে মারল দেওয়ালে। শফিকের মুখ থেকে গ্যার গ্যার শব্দ বেরোচ্ছে। সেই শব্দ আর আমির বিস্ত্রীর গালিগালাজের ভীত হয়ে পড়ল পদ্মজা। থরথর করে কাঁপছে তার শরীর। সে কখনো আমিরকে খুন করতে দেখেনি, আজই প্রথম। কি নির্মম তার খুন করার ধরন, কি হিংস্র তার চাহনি, তার আক্রমণ। চোখের পলকে মানুষ খুন করে ফেললো। পদ্মজা চোখ বুজে কেঁদে উঠল। আমিরের সারা মুখে রক্ত, চোখ দুটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, হাঁপাচ্ছেও না। রক্তে সারা ঘর রক্তপুরি হয়ে উঠেছে। শব্দ শুনে দরজার বাইরে এসে দাঁড়ালো মজিদ, খলিল, রাফেদ ও আরভিদ। শফিকের রক্তাক্ত দেহটি মেঝেতে পড়ে আছে, চোখ দুটি কোটর থেকে বেরিয়ে এসেছে, গলার রক থেকে ছিটকে বের হচ্ছে রক্ত। যে কোনো সাধারণ মানুষ এই দৃশ্য দেখে শিউরে উঠবে, পেট মোচড় দিয়ে উঠে আসবে বমি। পদ্মজার সারা শরীর কাঁপছে, থমকে গেছে পৃথিবী, থেমে গেছে সব শব্দ। এমন মানুষের সঙ্গে সে কিছুতেই পারবে না। সে মনের প্রাণে নিজের মৃত্যু চাইছে। এই মুহূর্তে তার হৃদয়ে ভয় ছাড়া আর কিছুই নেই। ভালোবাসার রাগ, ঘৃণা, ক্রোধ কিছুই নেই। সে শুধু ভয় পাচ্ছে, ভীষণ ভয়।